আজকের এই অদ্ভুত এবং অবিশ্বাস্য ঘটনাটি বাস্তবে আমার নিজের সাথে ঘটা ঘটনাগুলির একটি। তখন আমি ক্লাস 9-এ পড়ি এবং সেই বছরেই আমি স্কুল ছেড়ে হোস্টেলে গেছিলাম। যখন আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল সেই দিনগুলোতে আমাদের হোস্টেলে পরীক্ষা চলছিল। এমন একদিন সকাল থেকে পরীক্ষা হয়ে দুপুর পর্যন্ত সব ক্লাসের পরীক্ষা শেষ হয়ে গেছিল, তাই সবাই দুপুরের খাওয়া দাওয়া সেরে যে যার বেডে শুয়ে আছে, আবার কেউ কেউ একসাথে বসে গল্পও করছিল। আর এদিকে আমি খাওয়ার পরে একটু হাঁটতে হোস্টেল বিল্ডিং ছেড়ে স্কুল বিল্ডিংয়ের দিকে যেতে থাকি। স্কুল বিল্ডিংয়ের বারান্দা দিয়ে প্রতিটি রুমের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতে থাকি। এইভাবে যেতে যেতে আমি দেখতে পাই ক্লাস 7-এর বি সেকশনের রুমে ফার্স্ট বেঞ্চের উপর একটা বই। টাইম পাস করার জন্য ভাবলাম যাই একটু দেখি কি বই ওটা। সেই ভেবে বইটার কাছে গিয়ে দেখি বইটা ক্লাস 7-এর একটা জ্যামিতির বই। অঙ্ক বিষয়টা তোমাদের কার কাছে কেমন লাগে তা জানি না, তবে অঙ্ক আর ভূগোল সব সময়ই আমার প্রিয় বিষয় ছিল। আর সেই বিষয়ের কোনো বই কোথাও দেখতে পেলে আমি বইটা ভালো করে না দেখে থাকতে পারি না। তাই বইটা থেকে নতুন কিছু শিখতে পারি কি না সেই ভেবে আমি বইটা ভালো করে দেখতে থাকি। ওইভাবে বইটা দেখতে দেখতে আমি একটু অন্যমনস্ক হয়ে পড়ি। আর ঠিক তখনই সেই রুমের জানলা তিনটির একটি ধীরে ধীরে কখন যেন বন্ধ হয়ে যায় এবং সেই একইভাবে তিনটে জানলার দ্বিতীয় জানলাটিও বন্ধ হওয়া আমার চোখে পড়ে না। রুমের দুটো জানলা বন্ধ হওয়ার পর তৃতীয় জানলাটা একইভাবে বন্ধ হচ্ছিল, কিন্তু ঠিক তখনই আমি কি একটা ভেবে বইটা থেকে মাথা তুলি ও সাথে সাথে জানলা বন্ধ হওয়ার ব্যাপারটা আমার চোখে পড়ে। তখন আমি ভাবি, হ্যাঁ, জানলা বন্ধ হতেই পারে। ওদিককার ফাঁকা জমি থেকে বাতাসের কারণে জানলাগুলো বন্ধ হচ্ছে বলে, আর একটা একটা করে জানলা বন্ধ হওয়ার অনেক কারণ হতে পারে। কিন্তু ঠিক তখনই আমার ভাবনাকে ভুল প্রমাণিত করে সেই রুমের দ্বিতীয় দরজাটির পাল্লা ধীরে ধীরে বন্ধ হতে থাকে। এই হাওয়ার কারণে যদি জানলাগুলো বন্ধ হয় তাহলে এখন তো জানলাগুলো বন্ধ হওয়ার কারণে হাওয়া আসার কোনো সম্ভাবনাই নেই, তাহলে দরজাটা বন্ধ হলো কীভাবে? আমি তখনও সেখানে ওইভাবে দাঁড়িয়ে এইসব কথা ভাবছি, আর আমার পিছনে থাকা রুমটির একমাত্র খোলা দরজাটাও অবশেষে আগের দরজা জানলাগুলোর মতো ধীরে ধীরে বন্ধ হতে থাকে। ধীরে ধীরে শেষের দরজাটাও প্রায় বন্ধ হয়ে এসেছে। তখনই আমার হোশ ফেরে ও আমি দৌড়ে গিয়ে দরজার পাল্লাটা বন্ধ হওয়ার আগেই রুম থেকে বাইরে বেরিয়ে আসি। বাইরে এসে হাঁপাতে হাঁপাতে তাড়াতাড়ি করে হোস্টেল বিল্ডিংয়ে আমার রুমের দিকে দৌড়াতে থাকি। রুমের দিকে যেতে যেতে এক জায়গায় দেখতে পাই আমার বন্ধু দাঁড়িয়ে আছে। তাকে কিছুক্ষণ আগে আমার সাথে যা ঘটলো সব বলার পর সে একটু অবাক হলো এবং একটু ভেবে আমাকে এইভাবে দুপুরে একা কোথাও না যাওয়ার জন্য বলল। এরপর আমি আমার বেডে শুয়ে ভাবতে থাকি, আজ খুব বাঁচা বেঁচে গেছি, আর একটু দেরি হলেই না জানি কি হতো। আমি তখন ভাবছিলাম যে আমি বেঁচে গেছি, কিন্তু আমি তখনও ভাবতে পারিনি যে বিপদ এত সহজে পিছু ছাড়ে না, আর সেই দিন রাতেই আমার সাথে আরও কি কি হতে চলেছে। সেই দিন রাতে রাত 12:30টার দিক আমি উঠি টয়লেটে যাওয়ার জন্য। তাই প্রতিটি ফ্লোরের টয়লেটগুলোতে দেখলাম সেখানে কেউ না কেউ আছেই। আরে এতগুলো বাথরুমে
সবগুলোতে কেউ না কেউ আছে। এত হাগে কেন সবাই? এই রাতেও কোনো বাথরুম ফাঁকা নেই, যত সব। এইসব বলতে বলতে আমি হোস্টেল বিল্ডিংয়ের পিছন দিকে কিছু এক্সট্রা বাথরুম আছে সেই দিকে যেতে থাকি। সেখানে গিয়ে সেও এক মহা সমস্যা। সব বাথরুমগুলো চেক করে দেখলাম, কিছু বাথরুমে কোনো মগ নেই, কোনোটাতে আছে তবে পুরো ভেঙে রেখেছে ছেলেগুলো। এসব যে কী কাণ্ড সে যারা কখনো হোস্টেলে থেকেছে তারাই বুঝবে। এমনভাবে খুঁজতে খুঁজতে একটা বাথরুমে দেখলাম মগ আছে, সাথে ট্যাপটাও ভালো আছে। তাই আর কিছু না দেখে তাড়াতাড়ি সেখানে ঢুকে পড়ি। এত কিছুর পরে একটু শান্তিতে হাগু করব তারও জোগাড় নেই। ভিতরে ঢুকে দেখি দরজার ছিটকিনি নেই, তার পরিবর্তে একটা লম্বা দড়ি ঝুলছে। এত সময় হাঁটা চলাফেরার পরে আর বেরোতে মন চাইল না। আর তাছাড়া হোস্টেলের পিছনে এবং রাতে হওয়ার জন্য এই বাথরুমগুলোতে তেমন একটা কেউ আসে না। তাই দরজার সেই দড়িটা হাতে করে টেনে ধরে বসে পড়ি পেটের চাপ খালি করতে। এমনভাবে আমি কাজ সারছি, ঠিক তখন দরজায় একটা বাইরের দিকে টান অনুভব করলাম। কে? কোনো কথা নেই, তাই ভাবলাম হয়তো আমার মনের ভুল হয়। কিন্তু একটু পরে আবার সেই টান, এবার আগের থেকে একটু জোরে। কে রে? আমি আছি ভিতরে। কোনো উত্তর নেই, সব শান্ত। একটু সময় যেতে না যেতে আবার একটা জোরে টান। ওই গান্ডু, বললাম না আমি ভিতরে আছি, অন্য বাথরুমে যা। কিন্তু প্রতিবারের মতো এবারেও বাইরে থেকে কোনো উত্তর আসে না। আবারও জোরে দরজায় সেই টান। দাঁড়া, আমি দেখাচ্ছি তোকে। এতক্ষণে আমার কাজ শেষ হয়ে গেছে। এবার আমি তার দরজা টানার অপেক্ষায় বসে আছি। একটু পরেই যেই না দরজায় টান পড়েছে, ঠিক সেই মুহূর্তে আমিও দরজা ঠেলে বাইরে বেরিয়ে আসি। আর সাথে সাথে আমাকে ধাক্কা দিয়ে অদৃশ্য কিছু একটা বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কি হলো ব্যাপারটা বুঝে উঠতেই আমি ভয়ে দৌড়ে সেখান থেকে পালাতে চাইলাম। কিন্তু ইয়ে কি, আমি নড়তে পারছি না কেন? কি হলো আমার? সেই মুহূর্তে অদ্ভুতভাবে আমি অনুভব করলাম আমি আমার হাত পা নাড়াতে পারছি না। তখন সেই বাথরুমের ভিতর দিয়ে কেউ আমার উদ্দেশ্যে বলে ওঠে, চেঁচামেচি না করে ভালো করে আমার কথা শোন। প্লিজ আমাকে কিছু করো না, ছেড়ে দাও আমাকে দয়া করে। আমি তোকে কিছুই করছি না, তুই একা একাই ভয় পাচ্ছিস। প্লিজ আমাকে যেতে দাও। আমার এমন কথা শুনে এবার সেই অদৃশ্য আওয়াজ একটু বিরক্ত হয়ে বলে ওঠে, দেখ, আমি তোর ভালোর জন্যই বলছি, আমার কথা শোন। কিন্তু আমি তখনও ভয়ে আর কিছু বলতে পারিনি। তাই সে অদৃশ্য আওয়াজ আবারও বলে ওঠে, এখানে একজন আছে যে তোকে এই হোস্টেলে দেখে একদম খুশি নয়। সে তোর ক্ষতি করতে চায়। তাই যা বলছি শোন, তুই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যা। কে আর কেন আমার ক্ষতি করতে চাইছে? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। তা জেনে তোর লাভ নেই, তুই তার কিছুই করতে পারবি না। তাই নিজের ভালো চাইলে এই হোস্টেল ছেড়ে চলে যা। এমনটা শুনে আমি কিছুক্ষণ ভাবি যে আমার কি করা উচিত। আচ্ছা ঠিক আছে, আমি এই যে সেমিস্টার চলছে এটা হলেই ক্লাস 9 শেষ, আর 10 থেকে আমি এই হোস্টেল আর আসবো না। আমার এই কথা বলার পর আর সে কোনো উত্তর দেয় না। এতক্ষণে আগের মতো আমি আমার শরীর অনুভব করতে পারি। তাই সেখান থেকে উঠে আমার রুমের দিকে হাঁটতে থাকি। তবে হ্যাঁ, ভয়ে হোক বা অন্য কোনো কারণে
ক্লাস 10 থেকে আর আমি ওই হোস্টেলে যাইনি।